নমস্কার দর্শকরা, আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপির নেতা মৃগাঙ্গ ভট্টাচার্য। মৃগাঙ্গদা নমস্কার আপনাকে বেঙ্গল নিউজ ক্যাফে। যে প্রসঙ্গে যাব, রীতিমতন মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে জঙ্গি ধরা পড়ছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে সাবিবুল যিনি ধরা পড়েছেন তিনি নিজেও স্বীকার করছেন যে টাকা আসতো এবং বিস্ফোরক কেনা হতো। তো কোথাও কি তাহলে এই পশ্চিমবাংলা একটা সেফ জোন বা গ্রিন করিডোর হিসাবে এই জঙ্গিরা ব্যবহার করছে, কি মনে হয়? না, আমাদের তো গর্বের বিষয় বাংলার মানুষ হিসেবে যে জঙ্গিদের নিরাপদ স্থান এখন বাংলা হয়েছে, পশ্চিমবাংলা হয়েছে। সারা ভারতবর্ষের যত জঙ্গি আছে, সে কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন প্রদেশে যারা বা বিভিন্ন আমাদের দেশের বাইরেও যারা জঙ্গি আছে, তাদের সেফ জোনটা বুঝে গেছে পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি এদের সম্বন্ধে সবটাই জানেন, কিন্তু এদের ধরতে পারবেন না, কারণ ভোটের ভয়। কাজেই আমাদের আজকে বাংলার গর্ব, একটা সময় আমাদের বাংলার গর্ব ছিল বিভিন্ন দিকে, খেলাধুলার দিক দিয়ে শুরু করে আমাদের সাহিত্য, শিল্প। আজকে বাংলার গর্ব হয়েছে জঙ্গিদের এখানে প্রবেশ। তো স্বাভাবিকভাবে এটা অস্বীকার করার উপায় নেই যে শুধু মুর্শিদাবাদ না, বাংলাদেশের জঙ্গিরাও যখন তখন এখানে ঢুকে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যানিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেসব জঙ্গিরা ধরা পড়ছে। এবং এ তো মানে কিছুই না, পশ্চিমবঙ্গ এখন মানে বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। প্রচুর জঙ্গি, যদি সত্যি করে এখানে যদি তল্লাশি করা হয়, প্রচুর জঙ্গি এখান থেকে বেরোবে বাংলা থেকে। একদিকে যেমন রাজীব কুমার তিনি বলছেন যে এই জাল পাসপোর্ট চক্র যেভাবে ধরা পড়েছে, তিনি যেরকম তার দায় এড়িয়ে যাচ্ছেন, আবার তৃণমূলের একাধিক নেতা তারা পুরো দায়ভারটাই চাপাচ্ছেন বিএসএফের ওপরে। মানে এই যে বিষয়গুলো করছে, তাহলে প্রশাসনের দায়িত্বটা ঠিক কোথায়, বা সরকারের কাছে কি কোনো ইনফরমেশন নেই? আইবি কি টোটালি ফেল, কি বলবো? দেখুন, রাজীব কুমার বলুন, বিনীত গোয়েল বলুন, আর ওই মনোজ কুমার না মনোজ বার্মা এখন হয়েছে, যাকেই বলুন, পশ্চিমবঙ্গের পুলিশ এখন তৃণমূলের শাখা সংগঠন। কাজে তৃণমূলের ভবন থেকে বা কালীঘাট থেকে বা ক্যামাক স্ট্রিট থেকে যা বলে দেওয়া হবে, যা শিখিয়ে দেওয়া হবে, যেরকম তৃণমূলের মুখপাত্রদের শিখিয়ে দেওয়া হয়। তো রাজীব কুমার প্রশাসনিক মুখপাত্র তৃণমূলে, মনোজ বার্মা তৃণমূলের মুখপাত্র। কাজে এদের কথা কেউ বিশ্বাসও করে না। জাল পাসপোর্ট বহুদিন থেকে, আজ প্রায় 14 বছর হয়ে গেল তৃণমূল শাসন ক্ষমতায় আছে, তারা জানে না জাল পাসপোর্ট কারা করছে? কিন্তু রাজীব কুমার তো বলছেন যে এই যে যেটা লোকাল পুলিশ ভেরিফিকেশন হয়, সেটা নাকি বন্ধ হয়ে গেছে। মানে এই ধরনের একটা মন্তব্য একজন দায়িত্ববান পুলিশ অফিসার হয়ে কিভাবে দেখছেন? আপনি পাসপোর্ট নিজে করতে যান, দেখুন রাজীব কুমারের কথা সত্যতা আছে কিনা। কাজে এসব অবান্তর কথা বলে সরকারকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। মমতা ব্যানার্জি নিজেও জানে যে কী ধরনের এখানে জাল পাসপোর্ট ছড়িয়ে গেছে। শুধু জাল পাসপোর্ট কেন, যদি ভালো করে তদন্ত করা হয়, এখানে আধার কার্ড থেকে শুরু করে এখানে ভোটার কার্ড সব এখানে নকল হয়। যারা বাংলাদেশের ওপার থেকে অনেক যারা ধরা পড়ছে, তারা তো বলছে আমরা 8,000 টাকা 10,000 টাকা দিয়ে ওপার থেকে এবারে এসেছি, এবং আমরা 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আমরা ভোটার কার্ড বানিয়ে ফেলেছি। কী করে বানিয়ে ফেলে? কাজে এগুলো সমস্ত রাজনৈতিক কারণে মমতা ব্যানার্জি এর আগেও সিপিএম করেছিল। এখন মমতা ব্যানার্জি সম্পূর্ণ তার ভোট ব্যাংকের জন্য রাজনৈতিক কারণে এগুলোকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। আর রাজীব কুমারদের মতন কিছু দালাল পুলিশ অফিসার আছে, তাদের এইভাবে সামনে এগিয়ে দিয়ে দেখাচ্ছে যে আমরা কিছুই জানি না, আমরা চেষ্টা করছি, এই সমস্ত দেখাচ্ছে। সাধারণ মানুষ এই সরকারের সম্বন্ধে বীতশ্রদ্ধ, তারা জানে এই সরকার কতটা দুর্নীতিপরণ আর কতটা ওরা সত্য কথা বলে, এটা মানুষের জানা হয়ে গেছে। কিন্তু বিএসএফের উপরে দোষ চাপাচ্ছে তো তৃণমূল নেতারা। মানে একাধিকবার বলছে যে এই যে এত রোহিঙ্গা অনুপ্রবেশ বা যেভাবে তারা চলে আসছে এবার বাংলা থেকে, বিএসএফের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছে। মানে সম্প্রতি কুণাল ঘোষও প্রশ্ন তুলেছেন, মানে একাধিক প্রশ্ন দায়ভার চাপাচ্ছে বিএসএফের উপর। দেখুন, কুণাল ঘোষের আজকে তৃণমূল দলটা কতটা মানে খাস্তা হয়ে গেছে। মানে কুণাল ঘোষ দলের মুখপাত্র, যাই হোক, আমি কুণাল ঘোষের সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো। আমি যেটা বলতে চাইছি, বিএসএফ সম্বন্ধে যে কথাটা বলছে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার, সেটা সম্পূর্ণ ভাবের ঘরে চুরি করা। ভয়ের ঘরে চুরি করা বোঝেন? মানে কেউ যদি জেগে ঘুমায়, তাকে আপনি ঘুম ভাঙাতে পারবেন না। রাজ্য সরকারের কাছ থেকে কেন্দ্রীয় সরকার বারে বারে জমি চেয়েছে, এমন কয়েক কিলোমিটার কয়েক মাইল জায়গা জুড়ে একদম
আরক্ষিত অবস্থায় আছে, সেখানে তারের জাল দেওয়া যাচ্ছে না, তাদের বর্ডারে কোনো রকম মার্কিং করা যাচ্ছে না, কারণ ওখানে অনেক ঘর বসে আছে, অনেক বাড়ি বসে আছে। রাজ্য সরকার জমি যদি না দেয়, কেন্দ্রীয় সরকারের সম্ভব না সেখানে তারের জাল দিয়ে মার্কিং করা। আজকে বিএসএফ মাইলের পর মাইল জুড়ে প্রায় 34টা জায়গা খালি পড়ে আছে, যেখানে এখনও বর্ডার সিল করা সম্ভব হয়নি। তা বিএসএফ কী করে? বিএসএফ কি ওখানে রোজ রুটমার্চ করবে? রাজ্য সরকার এটা ইচ্ছাকৃতভাবে এই রোহিঙ্গা, এই বাংলাদেশে অনুপ্রবেশকারী, এই এক ধরনের সাম্প্রদায়িক শক্তিকে তাদের ভোট বাক্সে রূপান্তরিত করার জন্য তারা ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সরকারকে জমি দিচ্ছে না। রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকতো যে জমি দিয়ে মার্কিং করা, বাংলাদেশ বলুন, মায়ানমার বলুন, এগুলো যদি মার্কিং করে সেখানে তার জাল দেওয়ার সমস্ত রকম জমি দিয়ে সমস্ত রকম ব্যবস্থা যদি করতো, আজকে এই অনুপ্রবেশ ঘটতো না। শুধু বিএসএফের ঘাড়ে দোষ দিয়ে কত বিএসএফ ওখানে দেবে? বিএসএফ ঘাড়ে দোষ দিয়ে নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা করা হচ্ছে। কোথাও কি তাহলে সম্প্রতি ববি হাকিমের যে বক্তব্য বা সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে বক্তব্য, সেই বক্তব্যকে কি শিলমোহর দিচ্ছেন সরকার? কারণ মুখ্যমন্ত্রী নিশ্চুপ, কিভাবে দেখছেন? দেখুন, নবান্নটা হচ্ছে সরকারি প্রশাসনিক জায়গা, সেখানে বসে যে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসকে পতাকা দিয়ে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক জায়গায় পরিণত করেছে, তা সেই মুখ্যমন্ত্রীর কাছে কিছু আশা করা বৃথা। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলুন, আর ওখানকে ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির বলুন, আর এখানে মেয়র ববি হাকিম বলুন, এ সবই তার শেখানো বলি। ওরা বলবে, মমতা ব্যানার্জি বলবে, মমতা ব্যানার্জি শিখিয়ে দেবে দলকে যে এটা দলের কোনো বিবৃতি না। দলের যদি বিবৃতি না হয়, এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলার জন্য হয় তাদের দল থেকে সরিয়ে দেওয়া উচিত, নয়তো পানিশমেন্ট দেওয়া উচিত, অথবা প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে তদন্ত করা উচিত। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীরা আজকে মেম্বারশিপ করতে যাক আর একটা অনুষ্ঠান করতে যায়, সেখানে নানা রকমভাবে তাদের অপদস্থ করা হয় বিভিন্নভাবে। আজকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে, আমাদের ছোট বড় কোনো নেতারা, তারা যদি বক্তব্যে যদি কোনো কথা বলে, সেটাকে ঘুরিয়ে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে পুলিশ তৈরি দেওয়া হয়, তাদের নামে এফআইআর করা হয়। আজকে এত বড় বড় কথা ববি হাকিম থেকে শুরু করে তৃণমূলের সমস্ত মন্ত্রী নেতারা বলছে, অথচ দল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, প্রশাসনিকভাবেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারপরে কি আমাদের সাধারণ মানুষের বুঝতে অসুবিধা আছে? এটা মমতা ব্যানার্জির সম্পূর্ণ প্রশ্রয় ছাড়া তারা কখনো বলতে পারে? একদিকে মমতা ব্যানার্জি পুরো দীঘাতে গিয়ে জগন্নাথ মন্দির দেখাচ্ছেন, হিন্দুদের সুশ্রী দিচ্ছেন, আরেকদিকে মুসলমানদের বলছে আমি তোমাদের রক্ষা করব, আমি তোমাদের রক্ষা কবচ, তোমরা যা পারো করো, আমি তোমাদের সাথে আছি। কিন্তু জগন্নাথ মন্দিরের যে নির্মাণ হচ্ছে সেটাও কিন্তু সরকারি তহবিল থেকে। সরকারি তহবিল থেকে কি কোনো মঠ মন্দিরের নির্মাণ করা যায়, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস নিয়ম বাদে আর যা কিছু আছে তাদের একটা একদম প্রতীক। মমতা ব্যানার্জি সরকারি নিয়মকানুন মানেন না, সরকারি জায়গায় বসে দলের কথা বলেন, প্রশাসনিক মিটিংয়ে বসে দলের কথা বলেন। তা এই মমতা ব্যানার্জির কাছ থেকে কিছু আশা করা বৃথা। আজকে কোনো সরকার, সে রাজ্য সরকার হোক বা কোনো পৌরসভা হোক বা কোনো কর্পোরেশন হোক, কখনো সরকারি পয়সায় কখনো মন্দির, মসজিদ, গির্জা কিছুই করা যায় না। আজকে মমতা ব্যানার্জি যে কোনো নিয়ম মানেন না, তিনি ভারতের সংবিধানের কোনো কথা মানেন না, আইন মানেন না, কানুন মানেন না। একাধিক উদাহরণ আছেন, উনি থানায় গিয়ে উনি আসামিকে ছাড়াতে যান একজন মুখ্যমন্ত্রী হিসাবে। কাজেই ওনার সম্বন্ধে আইন, কানুন, নিয়ম কোনো কিছু বর্তায় না, উনি সব কিছু ঊর্ধ্বে। তাই আজকে তিনি সরকারি পয়সায় লক্ষ লক্ষ টাকা খরচা করে, আমি একজন হিন্দু সন্তান, তারপরেও আমি বলবো যে সরকারি নিয়মকানুনকে তোয়াক্কা না করে মমতা ব্যানার্জি যেভাবে কোটি কোটি টাকা খরচা করে মন্দির নির্মাণ করলেন, কালকে আরেক সম্প্রদায়ের লোক বলবে আমাদের জন্য মসজিদ করে দিতে হবে, আরেক সম্প্রদায়ের লোক বলবে আমাদের ওই ধর্মের অমুকটা করে দিতে হবে। কাজেই এটাকে ধর্মের সুশ্রুতি দিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গটাকে একটা সাম্প্রদায়িক দাঙ্গার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। উনি জানেন যে আমার 72 বছর 70 বছর বয়স হয়ে গেছে, আমি যে কদিন থাকবো, তারপর পশ্চিমবঙ্গের মানুষ জাহান্নামে যাক,
ওনার কোনো দায়বদ্ধতা নেই। 2011 সালে মানুষ অনেক আশা, উত্তরসূরি তো আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আছে। দেখুন সেখানেও আবার পিসি ভাইপো কে কাকে জায়গা ছাড়বে, কতটুকু ম্যান মার্কিং চলছে। সেখানেও এখন ম্যান মার্কিং চলছে। ফুটবলে দেখেছেন ম্যান মার্কিং, যে একটা প্লেয়ারকে আটকাতে গেলে কোচ তার পেছনে একটা প্লেয়ারকে লাগিয়ে দেয় যাতে সে কিছুতেই স্বাভাবিকভাবে বল ধরতে না পারে। এখানেও পিসি ভাইপোর ম্যান মার্কিং শুরু হয়ে গেছে। কাজে ওটা ওদের পরিবারের ব্যাপার। দলটাও একটা পরিবারতান্ত্রিক দল, দলটাও একটা প্রাইভেট লিমিটেড বলবো না, ওটা মানে অংশীদারিও বলবো না, ওটা একদম ব্যক্তিগত একটা দল, মমতা ব্যানার্জির দল। কাজে উনি অভিষেককে রাখবেন না অভিষেককে ছাড়বেন সেটা উনি নিজেই বলতে পারবেন। সে ব্যাপারে আমাদের ভারতীয় জনতা পার্টির সে ব্যাপারে কোনো আগ্রহ নেই। শুধু এইটুকু বলবো, যখন 2011 সালে মানুষ আশীর্বাদ দিয়ে বিশ্বাস করে মমতা ব্যানার্জিকে বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতা এনেছিল, মানুষের অনেক আশা ভরসা ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সেই আশা মানুষের নিরাশায় পরিণত করেছে। কাজে রাজধর্ম পালন না করে উনি যেটা করছেন সেটা তৃণমূলেরকে বাঁচিয়ে রাখার ধর্ম পালন করছেন। সেটা শিক্ষার দুর্নীতি থেকে শুরু করে, কয়লার দুর্নীতি থেকে শুরু করে, বালির দুর্নীতি থেকে শুরু করে, আর কী দুর্নীতি বাকি রেখেছে, আবাস যোজনা থেকে শুরু করে, 100 দিনের কাজ থেকে শুরু করে, আর কী বাকি রেখেছে, চাকরি চুরি থেকে শুরু করে উনি সব রকম দেখিয়ে দিয়েছেন। তিরপল চুরি থেকে শুরু করে উনি দেখিয়ে দিয়েছেন যে একটা সরকারি ক্ষমতায় থেকে কত রকম অনিয়ম, কত রকম নিয়ম না মানা আর কত রকম দুর্নীতি করা যায়, সেটা উনি কিন্তু আদর্শ ভারতবর্ষের। আর স্বাধীনতার পরে 72-73 বছর, 75-76 বছর পর উনি একটা আদর্শ, আমি বলবো একজন দেশপ্রেমী আদর্শ একজন মানুষ, যাকে সামনে রেখে যদি মানুষ চলে তাহলে এই সমাজটা একদম ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে আরও যাবে। অবশেষে কিন্তু এতদিন পর মুখ্যমন্ত্রীর সময় পেলেন সন্দেশখালি যাওয়ার। যে সময় সন্দেশখালি উত্তপ্ত, মা বোনেরা পথে নেমে প্রতিবাদে ছিল, যখন বারবার মুখ্যমন্ত্রীকে ডেকেছে, মুখ্যমন্ত্রীর কাছে যেতে চেয়েছে সেই সন্দেশখালির অসহায় মেয়ে মা বোনেরা, মুখ্যমন্ত্রী পৌঁছতে পারেননি। এতদিন বাদে তিনি সেখানে গেলেন এবং প্রশাসনিক সভা করলেন, এবং সেখানেও প্রায় 66টা মতন প্রকল্প তিনি ঘোষণা করলেন, উদ্বোধন করলেন, এবং আবার মা বোনেদের উদ্দেশ্যে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টোপ। কি বলবেন? দেখুন, আমাদের বাংলার সবথেকে বড় লজ্জা কি জানেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা ধর্ষিত হলে উনি বলেন প্রেমের গল্প, মহিলা ধর্ষিত হলে উনি বলেন যে তদন্ত করে দেখতে হবে সে তার পেশা কী ছিল। হ্যাঁ, কাজে এই মুখ্যমন্ত্রীর কাছে মহিলা ধর্ষিত হওয়াটা এই মুখ্যমন্ত্রীর কাছে কোনো লজ্জার ব্যাপার না। আরজি করের কাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী জড়িত থাকে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ধর্ষিত মহিলা যদি বিচার চায়, সেই বিচারটা কখনোই পাবে না, এটা বলার অপেক্ষা রাখে না। আর সন্দেশখালিতে তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, সন্দেশখালিতে উনি বলেছিলেন আমি তখনই যাব যদি সেখান থেকে আমি যদি জিততে পারি, সেখানে যদি তৃণমূল কংগ্রেসের পক্ষে আপনারা ভোট দেন, তাহলে আমি সন্দেশখালিতে ভবিষ্যতে যাব। একটা মুখ্যমন্ত্রী যেখানে মানুষ লাঞ্ছিত ধর্ষিত হচ্ছে, তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, জোর করে শেখ শাহজাহানের দলবল জমি কেড়ে নিচ্ছে, সেখানে মেয়েদের তাদের ব্যক্তিগত অন্যায়ের শিকার হতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে সেই মানুষগুলোকে সাজা না দিয়ে সেই মানুষগুলোকে পাশে দাঁড়ায় এবং যারা ধর্ষিত, যারা লাঞ্ছিত, যারা লুণ্ঠিত তাদের বিরুদ্ধে কথা বলে। এই মুখ্যমন্ত্রীর কাছে কেউ কিছু আশা করে না। আর 2024-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ওখানে হারাবে বলে ওখানে সমস্ত রকম প্রশাসনিক যত রকম প্রশাসনিকভাবে সেখানে প্রয়োগ করা যায় প্রয়োগ করেছেন। ওখানে ডিজিকে বসিয়ে, পুলিশদের বসিয়ে সেখানে উপঢৌকন দিয়েছেন। আপনারা জানেন কি না জানি না, নির্বাচনের আগে তারা এলাকায় বসে উপঢৌকন দিয়েছেন, তাদের ভয় দেখানো হয়েছে, পুলিশ দিয়ে ভয় দেখানো হয়েছে যে তারা যদি তৃণমূল কংগ্রেসকে না জেতায়, তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট না করে, তাহলে এখানে শ্মশানে পরিণত হবে, কারণ রাজ্য সরকারটাই আমরা থাকবো। তা মানুষ কেউ ভয়ে ভোট দিয়েছে, কেউ ভোট দিতে যায়নি, তারা নিজেরা ভোট দিয়ে দিয়েছে। নাহলে এত সংখ্যক ভোটে পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তারা কিভাবে জিতেছে। কাজে আজকে তার যাওয়া প্রশাসনিক মিটিং না, এটা রাজনৈতিক সভা উনি করতে গেছিলেন।
প্রশাসনের তকমা লাগিয়ে এই কাহিনী বাংলার মানুষ গত 14 বছর ধরে দেখছে। প্রত্যেকটা জেলাতে উনি ওখানে মানে কি বড় বড় মানুষরা আছে না, তাদের যখন ইচ্ছে হয় তারা ভ্রমণে বেরোয়। তা মমতা ব্যানার্জি সরকারি প্রশাসনকে ব্যবহার করে সারা বাংলায় একটা ভ্রমণে বেরোন মাঝে মধ্যেই, যখন আমার বাড়িতে থাকতে ইচ্ছা করে না। আর এই ভ্রমণটাকে উনি নাম দেন প্রশাসনিক সভা। আসলে বকলমে এটা একটা রাজনৈতিক সভা, যেটা সরকারি পয়সায় সে উনি জেলায় জেলায় করে বেড়ান। কারণ এর মধ্যে কোনো চমক নেই, আর এতে সন্দেশকারী মানুষ বিভ্রান্তও হবে না। কিন্তু তিনি তো প্রায় 66টা প্রকল্পের ঘোষণা করেছেন, প্রকল্পের কথা। শুধু তাই নয়, সন্দেশখালীর মা বোনেদেরকে আবারও সেই লক্ষ্মীর ভাণ্ডারের কথা উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার তো বাড়িয়ে দেওয়া হয়েছে, 2000 করে দেওয়া হয়েছে। দেখুন, মমতা ব্যানার্জির ওই কি বললেন 66টা প্রকল্প, এরকম উনি জেলায় গেলে 66 100টা 200টা করে প্রকল্প বলেন। মনে হয় পৃথিবীর যে গিনিস বুক আছে, সেই গিনিস বুক ওয়ার্ল্ডে এই 14 বছরে উনি যত প্রকল্পের কথা বলেছেন তার 20 ভাগ প্রকল্প সেটা মুখ দেখেনি। কাজেই উনি এরকম বলেন, উনি প্রকল্প প্রতিশ্রুতি কোটি কোটি দেন, গিনিস বুক অফ রেকর্ডে স্থান করেছেন। উনি নিজে চলে আসার পর ওনার অফিসাররাও আর মনে রাখে না কী কী প্রকল্প উনি বলে এসছেন। কাজে এটা মানুষ আমরা দেখতে দেখতে অভ্যস্ত। মমতা ব্যানার্জি এই মিথ্যে কথা দিয়ে তার সকাল শুরু হয়। কাজে তার এই মিথ্যা প্রতিশ্রুতি মানুষ অনেক দেখেছে। এই 14 বছরে কি হয়েছে সারা বাংলা পিছুতে বলছে আজকে ভারতবর্ষে কোন জায়গায় গেছে, সেই শিক্ষা থেকে, শিল্প থেকে, কৃষি থেকে, সব দিক থেকে। কাজে মানুষ এই মমতা ব্যানার্জির এই প্রকল্প সবাই বোঝে, এই প্রকল্পের সাহিত্য কতক্ষণ আর কতটা হবে। কাজে এই বিষয়ে উনিও আমাদের ভাবার কোনো কারণ নেই যে উনি সত্যি করে উন্নয়ন করার জন্য ওখানে গেছেন। যদি সত্যি করে উন্নয়ন হতেন, আজকেও বসিরহাটে প্রত্যন্ত এমন জায়গা আছে যেখানে আপনি ভালো করে গাড়ি নিয়ে যেতে পারবেন না, আপনি মানুষ সেখানে খেতে পায় না। আপনি সুন্দরবনে চলে যান, সুন্দরবন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে 34 বছর সিপিএম রাজত্বের পর যেরকমভাবে মানুষ দিন কাটিয়েছে, আজকে তার থেকেও করুণ অবস্থা সেই সব জায়গায়। কারণ মমতা ব্যানার্জি সারা বাংলার মানুষকে যে বঞ্চনা করেছেন, তার সুযোগ থাকা সত্ত্বেও সেখানকার মানুষ জানে যে এই সরকারের কাছে তারা কি পেয়েছে। কাজে এতে তারা বিভ্রান্ত কখনোই হবে না। মৃগাঙ্গদা, একদম শেষ প্রশ্নে যাব। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন শেখ শাহজাহানের পক্ষে, বলেছিলেন যে শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, ইডি টার্গেট করে ঢুকছে ওখানে। তো তার মুখে তার সম্পর্কে শোনা গিয়েছিল তার ভালো কথা। আবার তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে সন্দেশখালীতে কিছু একটা ঘটলে 2 মিনিটের মধ্যে আমার কানে খবর চলে আসবে। তাহলে যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছিল বা যে শাহজাহান বাহিনীর দৌরাত্ম্য চলতো, সেটা কি নবান্ন অব্দি পৌঁছয়নি বা মুখ্যমন্ত্রী অব্দি পৌঁছয়নি? তাহলে কি করে মুখ্যমন্ত্রী বললেন আমার কাছে খবর আসে? কোনটা সত্যি? শুনুন, এই মুখ্যমন্ত্রী সারা জীবন বিচারিতা করেছেন। মিথ্যে কথা বলতে উনি গিনিস বুক অফ রেকর্ডে নাম লিখিয়েছেন। এই মুখ্যমন্ত্রী একটা সত্যি কথা বলেছেন, ওনার কাছে 2 মিনিটেই খবর চলে যায়। আসলে বসিরহাট কেন, সারা বাংলায় যত গুন্ডামি, মস্তানি বা বস্তান বা তোলাবাজ তারা যা করে, সব মুখ্যমন্ত্রী তার একটা অংশ পান। উনি সবই জানেন কোথায় কী হচ্ছে। শুধু বসিরহাট বলে না, সন্দেশখালী বলে না, সব জায়গায় উনি জানেন কোথায় কী হচ্ছে। 2 মিনিটেই উনি খবর, এটা সত্যি কথা বলেছেন। বাকিটা উনি সত্যিটা বলেননি যে আমি জেনে শুনে এই মানুষগুলোকে প্রশ্রয় দিই, কারণ এই মানুষগুলো আমার নির্বাচনে কাজে লাগে, আমার অর্থ সংগ্রহ করতে কাজে লাগে, সেই জন্য এদের প্রশ্রয় দেওয়া হয়। কাজেই শেখ শাহজাহান কী করেছে, শেখ শাহজাহান একটা সময় সিপিএমে ছিল, এই পার্টি বলেছিল যে আর যাই হোক শেখ শাহজাহানকে আমাদের দলে নেওয়া হবে না। কেন শেখ শাহজাহান কেন, সারা বাংলা সিপিএমের যে সমস্ত হারমাত বাহিনী ছিল তারা আজকে ট্রান্সফার হয়ে সব তৃণমূলেই আছে, এবং তৃণমূলের সিপিএমের আমলে যেভাবে তারা গুন্ডাগাড়ি তলাবাজি করতো আজও তারা করে। সেদিন তফাতটা ছিল, সেদিন ওরা পার্টি ফান্ডে কতটা দিত জানি না। আজকের দিনে দাঁড়িয়ে কালীঘাটে এবং ক্যামাস স্ট্রিটে তাদের অর্থের একটা অংশ পৌঁছে যায়। কাজে শেখ শাহজাহান কী করছে না করছে এটা বড় কথা না। মমতা ব্যানার্জি সারা বাংলার সমস্ত অন্যায়কে প্রশ্রয় দিয়ে বাংলাটা সর্বনাশ উনি করছেন। ইনফোসিস আসছে, মুখ্যমন্ত্রী একদম সরাসরি মানে রিকোয়েস্ট করছেন শওকত মোল্লাকে যে মানে যাতে ওদের কাজ করতে দেওয়া হয়। তাহলে কোথাও কি মুখ্যমন্ত্রী শওকত মোল্লাকে ভয় পায়? কি মনে হয়, মানে
মানে রিকোয়েস্ট করছেন মুখ্যমন্ত্রী যে ইনফোসিসকে কাজ করতে দিয়ে কোনো ঝামেলা করো না, কি বলবেন? ইনফোসিস জমি নেওয়ার পর ব্রাহ্মণটের মানে জমি নিয়েছিল, তারপর দীর্ঘ 17 বছর বাদে আজকে ইনফোসিসে একটা অংশ উদ্বোধন করা সম্ভব হলো, কারণ তার দীর্ঘ সময় প্রায় 14 বছর তৃণমূল সরকার ক্ষমতায় আছে। বুঝতে অসুবিধা কোথাও লাগার কথা না, কেন এতদিন লাগবে? আজকে আমি শিল্পের নামে প্রত্যেক বছর একটা করে সম্মেলন করব, কোটি কোটি টাকা খরচা করব, মানুষকে বিভ্রান্ত করার জন্য মৌ চুক্তি করব, আর এখানে শিল্প করতে কোনো লোক আসে না। কারণ হচ্ছে, তার প্রমাণ হচ্ছে টাটা। কারণ এখানে শিল্প করতে এলে তৃণমূলের ছোট বড় মাঝারি এদের নেতাদের যা উৎকট দিতে হয় এবং তাদের দ্বারা যেভাবে তারা সমস্যার মধ্যে পড়ে, এখানে কোনো শিল্প করতে এরা কেউ আসে না। ইনফোসিস প্রায় 17 বছর বাদে 18 বছর বাদে এটা উদ্বোধন করতে পারলো। আর মমতা ব্যানার্জি সৈকত মোল্লাকে প্রশাসনিক মিটিংয়ে একদিন বলেছিল যে তুই বোম মারতে ভালোভাবে পারিস। তা যে মুখ্যমন্ত্রী তার এমএলএকে বলে তুই বোম ভালো বাঁধিস, তাকে এমএলএ করে রাখে, তাকে এমএলএ টিকিট দেয়, সেও একসময় ছিল সিপিএমের হারমান। রেজ্জাক মোল্লা যখন ওখানে মন্ত্রী ছিল ক্যানিংয়ে, তখন সৈকত মোল্লা ছিল তার ডান হাত। সেই সৈকত মোল্লা এখন তৃণমূলের সম্পদ, অভিষেক বচ্চনের সাথে ঘুরে বেড়ান। আর বাংলার যে সরকার, সেই সরকারের তিনি হচ্ছে বিধায়ক। কাজেই মমতা ব্যানার্জি কাছে নতুন কিছু আশা আমরা করি না। এই শওকত মোল্লা তার ওখানকার কীর্তিকলাপ ওখানকার মানুষ জানে। কাজেই এগুলো আর নতুন করে বোঝার মতো কোনো ঘটনা না। মমতা ব্যানার্জি এটাই চালিয়েছে, দ্বিচারিতা করে এসছে। চোরকে বলেছে চুরি করতে, গৃহস্থকে বলেছে সজাগ থাকতে। এটাই ওনার আদর্শ, এটাই ওনার আচরণ। অসংখ্য ধন্যবাদ মৃগাঙ্গদা, এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।